ইউনূস হুঁশিয়ার। বাংলাদেশের প্রতি ভারতের যে অর্থনৈতিক নিপীড়ন, যে সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা, অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর চেষ্টা, সেটার নিন্দা জানানো হয়েছে এবং ভারতকে বাংলাদেশের প্রতি মর্যাদাশীল আচরণ করার, সৎ প্রতিবেশী সুলভ আচরণ করার আহ্বান জানানো হয়েছে। প্রথমেই ভারতে যে বাংলাদেশ বিরোধী বিভিন্ন তৎপরতা চলছে, বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা, বাংলাদেশ বিরোধী প্রচারণা, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, এসবের তীব্র নিন্দা জানানো হয়েছে। ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত 15 বছরের ফ্যাসিস্ট শাসন আমলে, সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে এবং একই সাথে সাথে রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল করার দাবি করা হয়েছে। আসিফ নজরুল সরকারের উপদেষ্টা, তিনি একটা খুবই দারুণ কথা বলেছেন ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। তো ভারত সরকার মনে করে যে বাংলাদেশ রাষ্ট্রটা হইল নাজিল করা হয়েছে 9 মাসে 1971 সালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবারে ভারতকে কড়া ভাষায় কঠিন জবাব দিল আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভারতের সাথে বাংলাদেশের গত 15 বছরের চুক্তি সব কিছু বাতিল করা হয়েছে। ইতিমধ্যেই আপনারা সকলে বিষয়টি অবগত আছেন। আসিফ নজরুল স্যার স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারতের উদ্দেশ্যে। ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি বলেছেন, ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, এটা স্বাধীন বাংলাদেশ। আমরা কারোর নির্দেশে, কারোর হুকুম পালনের জন্য এখানে বসে নাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের ওপরে কেউ হুকুমদারি করবে সেটা আমরা কোনোভাবেই সহ্য করব না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কড়া ভাষায় কঠিনভাবে জবাব দিয়েছে, কঠিন একটা হুঁশিয়ারি দিয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল ভারত নিয়ে। ভারত ইস্যুতে আসিফ নজরুল স্যার কি বলল আমরা সেটা দেখি, তারপরে কথা বলি। আশা করি সঙ্গে থাকবেন। বাংলাদেশের প্রতি ভারতের যে অর্থনৈতিক নিপীড়ন, যে সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা, অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর চেষ্টা, সেটার নিন্দা জানানো হয়েছে এবং ভারতকে বাংলাদেশের প্রতি মর্যাদাশীল আচরণ করার, সৎ প্রতিবেশী সুলভ আচরণ করার আহ্বান জানানো হয়েছে। আজকে আমাদের যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এবং তাদের দোসররা বাদে বাংলাদেশে যত পলিটিক্যাল পার্টি আছেন সবাই আজকে উপস্থিত ছিলেন। নানান মত পথ আদর্শের ভিন্নতা ছিল, কিন্তু সবাই একত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন এবং ঐক্যমত জানিয়েছেন। ওনারা এই সমস্ত আমাদের সভাতে যেই সমস্ত বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। প্রথমেই ভারতে যে বাংলাদেশ বিরোধী বিভিন্ন তৎপরতা চলছে, বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা, বাংলাদেশ বিরোধী প্রচারণা, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, এসবের তীব্র নিন্দা জানানো হয়েছে এবং ভারতের এই সমস্ত পদক্ষেপের বিরুদ্ধে বর্তমান সরকারের যে আত্মমর্যাদাশীল এবং সাহসী ভূমিকা তার প্রশংসা করা হয়েছে এবং সরকারের সাথে সলিডারিটি প্রকাশ করা হয়েছে। তবে একই সাথে সাথে ভারতের এই সমস্ত প্রচারণার বিরুদ্ধে সরকারকে আরও শক্তিশালীভাবে, আরও বেগবানভাবে এটাকে অ্যাড্রেস করার কথা বলা হয়েছে এবং এই জন্য প্রয়োজনীয় যে প্রবাসী যে আমাদের বন্ধুরা রয়েছেন, অন্য রাষ্ট্র রয়েছেন, বন্ধু রাষ্ট্র, তাদের সহযোগিতা, প্রবাসীদের সহযোগিতা, আন্তর্জাতিক সংবাদ সংস্থার যে সাংবাদিকরা রয়েছেন তাদেরকে এই দেশে ডেকে নিয়ে আসা, এই ধরনের নানান পরামর্শ দেওয়া হয়েছে এবং আমাদের কমিউনিকেশন স্কিল এবং ইন্টারন্যাশনাল লিগাল স্কিল বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের একই সাথে সাথে ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত 15 বছরের ফ্যাসিস্ট শাসন আমলে, সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে এবং একই সাথে সাথে রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল করার দাবি করা হয়েছে। বাংলাদেশের প্রতি ভারতের যে অর্থনৈতিক নিপীড়ন, যে সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা, অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর চেষ্টা, সেটার নিন্দা জানানো হয়েছে এবং ভারতকে বাংলাদেশের প্রতি মর্যাদাশীল আচরণ করার, সৎ প্রতিবেশী সুলভ আচরণ করার আহ্বান জানানো হয়েছে। আমাদের এই পরিস্থিতি মোকাবেলায় ভারত বাংলাদেশ বিরোধী যে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে, এই পরিস্থিতি মোকাবেলায় সকল সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো উস্কানির মুখে অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সবশেষে সবাই একটা জিনিস বলেছেন যে আমাদেরকে আর শক্তিহীন, দুর্বল, নতজানু ভাবার কোনো রকম কোনো অবকাশ নাই।
যে কোনো ধরনের অপপ্রচারণা এবং উস্কানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং আমরা আমাদের ঐক্য অটুট রাখবো। আমরা সাহসী থাকব এবং আমরা ভবিষ্যতেও যে কোনো ধরনের প্রচারণা আসলে, যে কোনো ধরনের উস্কানি আসলে আমরা আমাদের ঐক্যকে আরও বেগবান দেখানোর একটা প্রচেষ্টা অব্যাহত রাখবো। একই সাথে আমাদেরকে বলা হয়েছে, এটা প্রস্তাব আকারে আসছে, যে আমরা যে গোটা জাতি এই যে ভারতের অপপ্রচারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি, এই জন্য আমরা সবাই মিলে একটা সমাবেশ করতে পারি কিনা, সবাই মিলে একটা পলিটিক্যাল কাউন্সিল করতে পারি কিনা, এমনকি নিরাপত্তা কাউন্সিল করতে পারি কিনা, এই ধরনের প্রস্তাব আনা হয়েছে। এই সবার মূল সুর ছিল যে আমাদের মধ্যে মত পথ আদর্শের ভিন্নতা থাকবে, আমাদের রাজনীতি ভিন্নতা থাকবে, অবস্থান ভিন্নতা থাকবে, কিন্তু দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক, সবচেয়ে উপরে দেশ, এবং এটার থেকে আমরা কখনো বিচ্যুত হব না। বাংলাদেশকে দুর্বল, শক্তিহীন, নতজানু ভাবার কোনো রকম অবকাশ নাই। এটা এই জাতীয় ঐক্যমতে, এটা একটা জাতীয় সমাবেশের মধ্যে দিয়ে, সকল রাজনৈতিক সমাবেশের মধ্যে দিয়ে এই বার্তা প্রকাশ করতে, এই বার্তা জানিয়ে দিতে। আসিফ নজরুল সরকারের উপদেষ্টা, তিনি একটা খুবই দারুণ কথা বলেছেন ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। আসলেই মানে ভারত এখন যা করছে, এটা ভারতের ভেতরেই সাংবাদিক, কোনো সাংবাদিক বলছে যে এটা একবারে বুমেরাং হবে। নেপালের সঙ্গে সেই কাণ্ডটি করেছে তারা নেপালকে ভারতের একটা অখণ্ড অংশ মানচিত্রে দেখিয়েছে। তারপর এটা নিয়ে দারুণ একটা টানাপোড়েন গেছে এবং ভারতের এই আচরণের কারণে নেপালের জনগণ ভারতকে ঘৃণা করে, এটা ভারতের সাংবাদিকরাই বলছে। ভুটান হাতছাড়া হয়ে গেছে, মালদ্বীপ হাতছাড়া হয়ে গেছে শুধুমাত্র তাদের দাদাগিরির জন্য। এখন 15 বছর শেখ হাসিনা যেভাবে ভারতের সাথে সম্পর্ক স্থাপন করেছে, এইটা আসলে একেবারেই মানে নির্লজ্জ বিহায়ের মতো, যে বাংলাদেশকে তুলে দিয়েছে ভারতের কাছে। ভারত ইচ্ছা মতন খেলাধুলা করেছে। এখন হঠাৎ করে সেই বাংলাদেশ অন্যরকম, এটা মানতে পারছে না। এই বাংলাদেশ বলছে যে না, সমতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে সম্পর্ক হবে, কোনো ওই নতজানু কুতুকুতু করবে ওই সম্পর্ক হবে না। ভারত এটা মেনে নিতে পারছে না। মেনে না নিতে পেরে তারা এখন নানা রকম বা খুঁটিনাটি বিষয়গুলো সামনে আনছে। যেমন তারা বলছে, যেমন সর্বশেষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেটা তো ভয়ঙ্কর। তারা বলছে যে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে হবে। এটা চিন্তা করা যায়, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশের কূটনীতিক বিষয়, বাংলাদেশের সাথে কথাবার্তা নাই। কি এমন ঘটনা ঘটলো, বাংলাদেশে কি গৃহযুদ্ধ হলো? বলতেছে যে বাংলাদেশে নাকি চরম বিশৃঙ্খলা অবস্থার মধ্যে যাচ্ছে। কে? বাংলাদেশের কোনো মানুষ বলছে যে বাংলাদেশ চরম বিশৃঙ্খলার মধ্যে দিয়ে যাচ্ছে? নো, একটা গণঅভ্যুত্থান হয়েছে। ভারতে যদি এই ধরনের একটা গণঅভ্যুত্থান হতো, ওই গণঅভ্যুত্থানকে কি আমি বিশৃঙ্খলা বলবো? তাহলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে, ওটা অনেকে তো বলে যে এটাকে গন্ডগোল, তাহলে কি ওটা গন্ডগোল ছিল? গণঅভ্যুত্থানটা কি ওই একটা বিশৃঙ্খলা ছিল? সেটাকে প্রতিপন্ন করার চেষ্টা করছে ভারত ইচ্ছাকৃতভাবে। এখন এটা কারণটা কি? কারণটা হলো ওই, এর আগে তো মানে অবস্থা এমন ছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে গেলে মমতা পর্যন্ত এয়ারপোর্টে আসে না, আর দিল্লিতে গেলে তো চাকর বাকর পাঠায় শেখ হাসিনাকে রিসিভ করতে। এইটা তো হবে না। এখন এই কারণে তারা এই আচরণগুলো করছে। তো সে কারণেই আসিফ নজরুল তার আজকে একটা ভেরিফাইড ফেসবুক পেজে বলছেন যে ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ মিশনে নিরাপত্তা দিতে ভারত সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি ভারত সরকারের এই ব্যর্থতার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। গতকাল সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল এসব কথা বলেন। আগরতলায় বাংলাদেশ মিশনে ঢুকে হামলা চালানো হয়, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালায়। একই দিন মুম্বাইয়ের বাংলাদেশ উপ হাই কমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের আয়োজনে কয়েকশো লোক বিক্ষোভ করেন। হিন্দু সংঘর্ষ সমিতি হলো বিএইচপির সহযোগী সংগঠন। দেখ, এদের নানান রকম বকরচকর আছে। এখন এটার তিনি আসিফ নজরুল বলছেন যে আজকে
ভারতের আগরতলায় বাংলাদেশের মিশন তছনছ করা হয়েছে, বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে। হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সদস্যরা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত এইসব বাদ প্রতিবাদের মধ্য দিয়ে কি হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আমরা যারা মিস্টার বিন দেখেছি, মিস্টার বিনের শুরুটা হয় দেখবেন একটা চাঁদের আলো পড়ে দুনিয়াতে, এই চাঁদের আলোর মধ্যে একটা আমির খান নাজিল হয়, টপ করে এসে পড়ে এবং আমির খানটা নাজিল হয় হলো আবার ইংল্যান্ডের মাটিতে। দেখবেন ওই যে ইটগুলো কিন্তু কাঁচা রাস্তা না, পুরাতন আমলে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ছিল না চিটাগংয়ে, যদি গেলে দেখবেন, আমরা যারা বাইরে লম্বা সময় ছিলাম আমরা দেখেছি যে তারা যেহেতু ইতিহাস ঐতিহ্য পছন্দ করা জাতি, তারা ইটের রাস্তা রাখে বহু জায়গাতে। তো ওইরকম দেখবেন একটা চাঁদের আলোতে আমির খান আইসা হুট করে পড়ছে এবং সে এমন অদ্ভুত অদ্ভুত আচরণ করে যেটা ওই জাতির যে ন্যাচারাল যাপিত জীবন আচরণ এটার সাথে যায় না, এই জন্য এটা হাস্যকর, এটা কাশ্যার মতো একটা ঘটনা আর কি। তো ভারত সরকার মনে করে যে বাংলাদেশ রাষ্ট্রটা হইল ওই চাঁদের আলোর মতো আমরা নাজিল করাইছি 9 মাসে 1971 সালে, এবং এই নাজিল করা রাষ্ট্রের গল্প আওয়ামী লীগ, তার দালাল বুদ্ধিজীবী এবং বাম যে কয়টা আছে আপনার, এরা সবাই মিলে ঝিলে গত 70 বছর থেকে আমাদেরকে খাওয়াচ্ছে যে আমার ইতিহাস, আমার ঐতিহ্য, আমার সব কিছু শুরু হয়েছে এখান থেকে, এর আগে যা কিছু ছিল তা নিয়ে আমার গর্ব করবার মতো কিছু নাই, এর সব কিছুটা হচ্ছে বৈষম্য, মানে আন্দোলন সংগ্রাম, আমরা শুধু বৈষম্যের শোষক গোষ্ঠী দ্বারা শাসিত হয়েছি, পাকিস্তানের কলোনি ছিলাম, এই ধরনের বক্তব্য দেয়। অথচ পাকিস্তান রাষ্ট্র বানিয়েছে কিন্তু বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দুরা মিলে পাকিস্তান রাষ্ট্র বানিয়েছে। তো সেই জায়গাতে তারা বরাবরই দেখেছে। 47-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যখন প্রথম আপনার কনফারেন্স হয়, সেই কনফারেন্সে একটা রেজলিউশন ছিল যে আমরা পাকিস্তানকে রাষ্ট্র আকারে স্বীকৃতি দেব কিনা। এই আলোচনার জায়গাতে লম্বা বিতর্কের পরে তাদের যে রেজলিউশন আসছে সেখানে তারা বলেছে ন্যাশনাল কংগ্রেস যে রাষ্ট্র আকারে আমরা ফর দ্য টাইম বিইং আপাতত পাকিস্তানকে আমরা স্বীকৃতি দিচ্ছি। তাহলে এই যে নেহেরু ডক্ট্রিনের কথা যেটা বলা হচ্ছে, যে নেহেরু ডক্ট্রিনের এসেন্স হচ্ছে সে হচ্ছে বড় মাছের মতো তার মহল্লাতে অন্য কোনো ছোট মাছের অস্তিত্ব স্বীকার করে না। এই জন্য দেখবেন যে মইজু যখন ক্ষমতা এসছে মালদ্বীপে, তখন সে কিন্তু ব্রিফিংয়ে বলেছে যে মালদ্বীপ ইজ নোবডিস ব্যাকইয়ার্ড, এইটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। এবং ভারতের দেখেন এই যে পারসিস্টেন্ট পলিসি পজিশন, যেটা শুধু এই ফ্যাসিস্ট হিন্দুত্ব বিজেপি করে নাই, কংগ্রেসও করেছে, পারসিস্টেন্টলি করেছে। নেহেরু ডক্ট্রিনকে তারা গুজরাল ডক্ট্রিন দিয়ে এক্সটেন্ড করেছে। এক্সটেন্ড করবার পরে যে বিজেপি যেটা আসছে, পজিশন কোনোভাবে চেঞ্জ হয় নাই। কীভাবে হয় নাই দেখেন, 2 বছর আগে তারা নতুন সংসদ ভবনের বিল্ডিং করলো, বিল্ডিংটা উদ্বোধনের দিন তারা কিন্তু অখণ্ড ভারতের একটা ম্যাপ ওখানে বসিয়েছে। প্রশ্ন হচ্ছে যে আপনি কি পরিমাণ নির্বোধ অর্বাচীন হইলে পরে, মানে বুদ্ধির পুষ্টিহীনতায় ভুগলে পরে এই ধরনের একটা কাজ করতে পারেন। আমরা জেনেছি যে 99-2000 সাল থেকে পিনাক বলে আমেরিকাতে একটা থিঙ্ক ট্যাঙ্ক ছিল, প্রজেক্ট ফর নিউ আমেরিকান সেঞ্চুরি, যে 21 শতাব্দীতে আমেরিকা সারা দুনিয়াটা কিভাবে রুল করবে। সেই প্রজেক্টের অংশ হিসাবে পেন্টাগনের ডিসিশন ছিল 2000-এর শেষের দিকে যে তারা 7টা মুসলিম দেশকে তারা বিলীন করে দেবে, চাওটিক করে দেবে। এবং জেনারেল ওয়েলসলি ক্লার্কের যদি আপনি দেখেন, একজন টপ মিলিটারি জেনারেল ছিল আমেরিকার, তার ইন্টারভিউ পর্যন্ত আছে এখন, যে সে 9/11 ঘটার বহু মাস আগে থেকেই পেন্টাগনের ডকুমেন্টেশন দিয়ে জানতো যে এই 7টা মুসলিম দেশকে, আজকে যেগুলোতে ঝামেলা হচ্ছে আপনার ইরান, সিরিয়া, লেবানন, লিবিয়া, এই দেশগুলো, তো সেই জায়গাতে তারা কিন্তু এটা কখনো প্রকাশ করে নাই যে আমি 7টা মুসলিম দেশ, হোয়াইট হাউস থেকে কখনো বলে নাই, স্টেট ডিপার্ট থেকে বলে নাই। কিন্তু ভারত কি পরিমাণ পজিশন নিয়ে দেখেন, তার মহল্লার প্রত্যেকটা রাষ্ট্রকে সে গিলে ফেলবে। তাহলে 47-এ এই জায়গাটি কংগ্রেসের পজিশন আর বিজেপির 2022-এর পজিশনের ভিতরে পজিশনটা একই রকম রয়ে গেছে। আশেপাশের কোনো রাষ্ট্রকে সে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকার করে।
2022 সালে আমার মুক্তিযোদ্ধা পিতা তার সামনে আমি ডাইনিং টেবিলে তর্ক করেছি যে শেখ হাসিনা যেভাবে বঙ্গবন্ধুকে সমস্ত ফ্যাসিবাদী কার্যক্রমের প্রতীক হিসাবে ব্যবহার করছে, যেদিন মানুষ শেখ হাসিনার পতন ঘটাবে, খোদা না করুক সেদিন মানুষ রাগের চোটে 32 নম্বরও হামলা করবে। মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী বঙ্গবন্ধুর বাড়ি বলে নয়, শেখ হাসিনার বাপের বাড়ি বলে। তা আমি অনুরোধ করবো আপনারা ভারতীয়রা এটাও অনুধাবন করার চেষ্টা করেন যে শেখ হাসিনা বাংলাদেশের কতটা নিন্দিত। আমাদের কষ্ট লেগেছে যে কারণে আজকে ঐক্যবদ্ধ যে কেন 5ই আগস্টের পরে যখন একটি নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি পাচ্ছি, সেখানে কেন গণতান্ত্রিক ভারত আমাদেরকে সহায়তা না করে আমাদেরকে বিপদে ফেলবার চেষ্টা করছে। অরূপদা, আমার বিশ্বাস আপনি অনুধাবন করবেন। অরূপদাকে ধন্যবাদ। যদিও অরূপদার প্রতি শ্রদ্ধা রেখেই বলি, মমতা ব্যানার্জির কাছ থেকে, বিশেষ করে মমতা ব্যানার্জির মতো মানুষের কাছ থেকে এই পিস কিপিং ফোর্স পাঠাতে হবে, এইটা বাংলাদেশের মানুষ ক্ষুব্ধর চেয়েও বেশি মন খারাপ করেছে। এটা আমি বিশ্বাস করি অরূপদা তার পার্টির হাইকমান্ডকে বলবেন। আরেকটি বিষয় যেটা আমি একদম 1.5 মিনিটে বলি, যেহেতু অরূপদা চলে যাচ্ছে, আশা করি ভবিষ্যতে আবার আসবেন এখানে। আপনি যে মৌলিক প্রশ্ন করেছেন, 1901 সালে হিন্দু পার্সেন্ট ছিল 34, 1971 22.8 এবং 2022 সালের সেন্সাসে 8%। তো আপনার কথার মধ্যে দিয়ে কিন্তু অরূপদা আছে যে 2009 সাল থেকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত কিন্তু শেখ হাসিনা সর্বময় ক্ষমতার অধিকারী ছিল। এবং আমার বন্ধু, আমার কলিগ নরেন্দ্র দা যেটা বলেছে, 2012 থেকে অনেক সময় আমাদের, আমি সংখ্যাগুরু আমি নিজেই কনসেপ্টটাই মানতে কষ্ট হয়। যাই হোক, আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের উপরে বা পূজা মণ্ডপে অত্যাচার হয়েছে। আপনি যেটা অরূপদা, আমার বিশ্বাস আপনি নেক্সট অ্যাপ্রোচটা বুঝবেন। ইন্ডিয়ার একটা জাতিগত প্রবলেম হয়েছে ইন্ডিয়ার এস্টাবলিশমেন্টে, যে এখনো ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট বাংলাদেশকে দেখতে চাচ্ছে শেখ হাসিনা চশমা পরে। আমি আপনার মাধ্যমে অনুরোধ করব, আপনারা খোলা চোখে দেখেন। এবং আপনি যেটা বলছেন বাংলাদেশ অর্থনৈতিক ছিল, বাংলাদেশ জাতি রাষ্ট্র, এর কোনোটাই কিন্তু 5ই আগস্টের পরে ধ্বংস হয়নি। আপনি যেটা ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে, আপনার তথ্যের জন্য বলছি ভাই, আমি দায়িত্ব নিয়ে, কালচারাল সেন্টারে যে হামলার কথা বললেন, এই সবগুলি কিন্তু হয়েছে 5 এবং 6 আগস্টের মধ্যে। এরপর থেকে কিন্তু আর এগুলো হয়নি। কেন হয়েছে আমি বলি, 2022 সালে আমার মুক্তিযোদ্ধা পিতা তার সামনে আমি ডাইনিং টেবিলে তর্ক করেছি যে শেখ হাসিনা যেভাবে বঙ্গবন্ধুকে সমস্ত ফ্যাসিবাদী কার্যক্রমের প্রতীক হিসাবে ব্যবহার করছে, যেদিন মানুষ শেখ হাসিনার পতন ঘটাবে, খোদা না করুক সেদিন মানুষ রাগের চোটে 32 নম্বরও হামলা করবে। মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী বঙ্গবন্ধুর বাড়ি বলে নয়, শেখ হাসিনার বাপের বাড়ি বলে। তা আমি অনুরোধ করবো আপনারা ভারতীয়রা এটাও অনুধাবন করার চেষ্টা করেন যে শেখ হাসিনা বাংলাদেশের কতটা নিন্দিত। আমি তো বরং এই অনুযোগ করব আপনার কাছে, আপনার ভাই হিসাবে, বন্ধু হিসাবে। আপনার যেরকম বাংলাদেশের পুরান ঢাকায় আপনার পৈতৃক নিবাস, আমার পৈতৃক নিবাস, আমি এই জন্মসূত্রে বাংলা ভূমির সন্তান, কিন্তু আমার মার বাড়ি বর্ধমানে। আমার মার মামাতো ভাইরা কলকাতার একজন বড় ডাক্তার। যদি কোনদিন কলকাতায় আসি, আপনারা যদি ভিসা দেন, আপনাকে আমি নিয়ে যাব। তো সে কারণে ইন্ডিয়ার জনগণের সঙ্গে, ইন্ডিয়ার পরিবেশের সঙ্গে, এবং আজকের আমাদের সুযোগ্য সাংবাদিক আমাদের সাইফুল সাগর ভাই ঠিকই বলেছে, কলকাতা আমাদের কাছে ঐতিহ্য। আমি সুযোগ পেলেই কলকাতা বেড়াতে যাই, একটা অসাধারণ লাগে। কিন্তু যেটা ভাই দাদা আপনারাও বুঝতে, আশা রাখি চেষ্টা করবেন, যে বাংলাদেশের একটা ব্যাপক সংখ্যাগরিষ্ঠ মানুষ শেখ হাসিনার দুঃশাসনে, ফ্যাসিবাদী শাসনে অতিষ্ঠ হয়ে, আপনি জানেন এই আন্দোলনের ছবি দেখেছেন কিনা, মা ছেলের হাত ধরে বলছে যে আমি রাস্তায় নেমেছি, ছেলেকে তো মারছে হাসিনা, ওর সঙ্গে আমিও মরে যাব। আমার আরেক বোন বলছে যে সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, আমি স্বাধীনতা বেছে নিলাম। আপনি অবাক হবেন, আপনি নিশ্চয়ই কাঁঠাল খান অরূপদা। এক আমার গরিব বোন, গরিব বলা ঠিক না, আমার বোন উত্তরা ঢাকার একটা বড় জায়গা, কাঁঠাল 3 দিন বিক্রি করেনি, যে কারণে তার বাড়িতে চুলো জ্বলেনি। সে উপদেষ্টাও হয়নি, সে কোনো মন্ত্রীও হবে না। সে 3 দিন কাঁঠাল বিক্রি না করে, কাঁঠালের কোয়াকে প্যাকেট প্যাকেট করে, উত্তরায় একটা ব্যাপক ছাত্র গণঅভ্যুত্থান হয়েছে হাসিনার বিরুদ্ধে, সেখানে ছেলেদেরকে মেয়েদেরকে কাঁঠাল খাইয়েছে। আপনি জানেন মাদ্রাসার ছেলে জিন্স এবং টপস পরা প্রাইভেট ইউনিভার্সিটির মোস্ট মডার্ন মেয়ে ছবি আঁকছে, গ্রাফিতি বলে, সেই মাদ্রাসার ছেলে সেই ছবি তুলে বলছে, বোন তুমি আরো আঁকো, আমি ফেসবুকে দেব। আমার দুর্ভাগ্য কি জানেন, আপনি ওই টিভিতে যান, আমার ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানটা আমি দেখি, ওই যে ঘন্টাখানেক সঙ্গে সুমনদের। তো সেইখানেও কিন্তু এই যে 2-2.5 মাস ধরে শেখ হাসিনা গণহত্যা চালালো, আপনি আমার চেয়েও ভালো জানেন। শ্রীলঙ্কায় এতবার অভ্যুত্থানে 9 জন মারা গিয়েছিল। আমরা এরশাদ বিরোধী আন্দোলনে 9 বছরে 83 জন মারা গেছে। আর শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের 36 দিনে
1925 জন ছেলে মেয়ে ছাত্র শ্রমিক জনতা শহীদ হয়েছে, 25,000-এর বেশি আহত হয়েছে। অরূপদা, আপনি একজন মানবিক গুণাবলীর মানুষ। আমাদের দুঃখ লাগে তখন যখন ভারতের মিডিয়া, ভারতের বন্ধু রাজনৈতিক দলগুলো এই পুরো সময়টা নীরব থাকে, আর হঠাৎ করে 5ই আগস্টের পরে আমাদের হিন্দু নির্যাতন নিয়ে অতিরিক্ত সচেতন হয়, অতিরিক্ত প্রোঅ্যাক্টিভ হয়। আপনি কিন্তু অস্বীকার করতে পারবেন না 47-এর লিগাসি আমরা ছাড়তে পারছি না। ওপার বাংলা ভারতও রক্ত ঝরছে, আমাদের এখানেও রক্ত ঝরছে। প্রতিবার ইলেকশন আসলে আপনাদের দেশে হিন্দু বনা মুসলমান হয়। আপনাদের প্রধানমন্ত্রী ভোট পাওয়ার জন্য বলে হিন্দু মহিলাদের মঙ্গলসূত্র কেড়ে নিয়ে কংগ্রেস বা আপনারা যারা ইন্ডিয়া জোট করেছেন আপনারা মুসলমানদের দেবেন। আপনার দলের উপর অভিযোগ যে আপনারা মুসলমানদের অ্যাপিচ করেন। তো সেইগুলো আছে, কিন্তু আমাদের বেদনা লেগেছে, আমাদের কষ্ট লেগেছে যেখানে আজকে ঐক্যবদ্ধ, যে কেন 5ই আগস্টের পরে যখন একটি নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি পাচ্ছি, সেখানে কেন গণতান্ত্রিক ভারত আমাদেরকে সহায়তা না করে আমাদেরকে বিপদে ফেলবার চেষ্টা করছে। অরূপদা, আমার বিশ্বাস আপনি অনুধাবন করবেন। ঠিক, আপনাকে অনেক ধন্যবাদ অরূপদা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ছিলেন, আবারও আপনাকে খুব সহসায় পাবো। আপনাকে ধন্যবাদ। জনাব নরেন্দ্রনাথ, এখন শেষ পর্যায়ে আপনার কথা শুনতে চাই আসলে। তাহলে আমাকে কি আর 1 মিনিট দেবেন? হ্যাঁ, আপনার পর্বটাই মোটামুটি শুনেছি। 1 মিনিট যদি বলেন। হ্যাঁ, নরেন্দ্রনাথ মজুমদার কিন্তু স্টেটমেন্ট দিয়েছে, তার প্রতি কোনো প্রশ্ন আছে কিনা বলতে। না, আমার নরেন্দা যে রিজন গুলো বলেছে সেগুলো বাস্তব, কিন্তু এটাও ফ্যাক্ট। আজকে ইতিহাসের খাতিরে বলতে হবে যে 47-এর পরে যে 71 পর্যন্ত 31 থেকে কমেছে, সেখানে তো পাকিস্তানের ধর্মভিত্তিক রাষ্ট্র অত্যাচার এগুলো তো ছিল, সেগুলো থেকে বেরিয়েই তো আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়েছি। কিন্তু বৈষয়িক স্বার্থে আপনি কি নরেন্দা এটা জানেন? আপনি নিশ্চয়ই অ্যাডভোকেট সুব্রত চৌধুরীকে আমার চেয়েও ভালো জানেন। উনি সুব্রতদা আমরা আমি অনেক ছোট না, কিন্তু আমরা একই ছাত্র সংগঠন ছাত্রীনন করতাম। সুব্রতার তদন্তে আছে যে হিন্দু প্রপার্টি দখলে সবচাইতে বেশি দখল যে রাজনৈতিক দলটি করেছিল সেটি বাংলাদেশ আওয়ামী লীগ। আমার কথা না, হ্যাঁ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক প্রিন্স ভাইয়ের আগে, আমি নামটা ভুলে গিয়েছি, খুব বড় নেতা, উনি বলেছিলেন যে আওয়ামী লীগ হিন্দুদেরকে দুইভাবে দেখে, দেশে থাকলে ভোট দেয় আর বাইরে চলে গেলে জমি পাওয়া যায়। তো এই বৃত্ত থেকে আমরা সবাই বেরিয়ে আসি। আমরা বিশ্বাস করি, আজকে আমি খুবই আনন্দিত সাগর ভাই, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস আমি জানতাম খুব ইংরেজিতে ভালো বক্তৃতা দেয়, সারা বিশ্ব তার বক্তৃতা শোনে। এরকম কোন অর্থনীতিবিদ আছে সাগর ভাই যে অলিম্পিকে তাকে প্রধান অতিথি করে? আমাকে বুঝান তো। বিশ্ব অলিম্পিকের পরে এবার ফিফা অনুরোধ করছে নেক্সট ফিফা তার বক্তৃতা শুনবে। সেই রকম একজন মানুষকে আমরা পেয়েছি, এবং ওনার আজকে যে ভাষণ বক্তব্য, আমি বিশ্বাস করি কালকে সব ধর্মের সঙ্গে, ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবে। আর আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, অনতি বিলম্বে আপনি সরাজি উদ্যান থেকে শুরু করে অ্যাটলিস্ট পুরাতন 22টা জেলায় আপনি একটা আন্তঃধর্মীয় সম্মেলন করেন বাংলাদেশের সব ধর্মের মানুষদের নিয়ে, যে আমরা ঐক্যবদ্ধ আছি, ভারতের এই অপপ্রচারের বিরুদ্ধে আমরা এক ও অদ্বিতীয়। আর ভারত সহ্যই করতে পারছে না যে তাদের একজন পাপেট সরকারের পতন হয়েছে। শেখ হাসিনা ছিল ভারতের লাস্ট ব্যাস্টন, বা আমি একটা ছবি দেখেছিলাম, আপনারা 3 জন দেখেছেন কিনা, লাস্ট ওয়ারিয়র অফ সামুরাই, অর্থাৎ সামুরাই গোষ্ঠীর শেষ যোদ্ধা মৃত্যুর পর ওরা পাগল হয়ে যায়। তো ভারতে তো আমরা কেন, আচ্ছা মানলাম আমরা খারাপ লোক, আমরা সবাই খারাপ লোক। আজকে তিনি এই ধরনের ঘোষণা দিয়েছেন, আপনি শুনতে পুলিশ বলে যে স্যার একটা মারি তো 4টা ধরা যায়, এখনো 4টা না 40টা ধরা দেবা। ইয়েস, স্যালুট দেই ইউনূস স্যার। সেই জাতি মরে নাই, দুর্বল হয় নাই, যেন মনে করছে যে এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা আমরা হই নাই, আমরা সেই সতেজ। যখন আমরা দেখি পুলিশ বলে যে স্যার একটা মারি তো 4টা ধরা যায়, এখনো 4টা না 40টা ধরা দেবা। জি, তিনি আজকে এমন মেসেজ ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার। নরেন্দা, আমরা সবাই মিলে আসেন, এবং যেটা আমার অগ্রজ ডক্টর সিনহা সাইদ বলেছে, আমরা অন্তত এটুকু চেষ্টা করি, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো যোগ্য নেতার নেতৃত্বে রাষ্ট্রটা পুনর্নির্মাণের কাজ শুরু করি, সংস্কারগুলো, যৌক্তিক সংস্কারগুলো করি, আর যেন কোনো আমার ভাই দেশ ছেড়ে না যায়। শুধু হিন্দু কেন, গত 15 বছরে তো বহু মুসলমান বাঙালিও তো বাংলাদেশে থাকতে পারেনি, সেই সংখ্যা হিসাব করেন কত লোক দেশ ছেড়ে চলে গেছে। কাজে দুইভাবেই আছে। আমি অত্যন্ত আশাবাদী, এবং আজকে আমি সামনে বলে বলছি না, আমি সাইফুর সাগর ভাইকে রেড স্যালুট দিতে চাই যে আপনি তৃণমূলের একজন শীর্ষ নেতাকে হাজির করেছেন। আগামী দিনে আরো ভারতের বিভিন্ন দলের, ইভেন বিজেপিরও কাউকে আনেন, আমরা আলোচনায় বসতে চাই।
ফেজ দ্য পিপলের পক্ষ থেকে বাংলাদেশে এই মুহূর্তে ফেজ দ্য পিপলের পক্ষ থেকে আমরা ভারতীয় অতিথিদেরকে প্রতিনিয়ত আনছি থ্যাংক ইউ। এবং কারণ শুধুমাত্র ভারতীয় সাংবাদিকরা বাংলাদেশ থেকে নিয়ে গিয়ে তাদের ইচ্ছা মতো তারা প্রশ্ন করে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাচ্ছে। তো একদম ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী, আমাদের বন্ধু। আমাদের যুদ্ধের সময় 1971 যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল। আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে। কোন একটা বিশেষ রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে পাশে দাঁড়িয়ে সে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে না, এই কথা আমরা প্রত্যাশা করি তার কাছ থেকে। কিন্তু দুর্ভাগ্য, প্লিজ 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 থামেন থামেন। আমরা আশা করি যে ভারত তা যে অতীতে এই যে ভুল করেছে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে যে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে, এটাকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবে এবং তাদের এখন যে কার্যকলাপ যারা বাংলাদেশের বিরুদ্ধে করছে সেই কার্যকলাপগুলোকে তারা বন্ধ করবে। আমাদের খুব কষ্ট হয় যখন আমরা দেখি অহেতুক মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা কথা বলে বাংলাদেশের মানুষকে আবার বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। আগরতলার ডেপুটি হাইকমিশনার অফিস আক্রান্ত হয়েছে, কলকাতায় হাই কমিশনার ডেপুটি হাইকমিশনার অফিসে আপনার আক্রান্ত হয়েছে এবং মিছিল নিয়ে আপনাদের সিলেট দিয়ে ঢোকার চেষ্টা করেছে, বেনাপোল দিয়ে ঢোকার চেষ্টা করেছে। এটা কোন ধরনের বন্ধুত্ব? এটা কোন ধরনের প্রতিবেশীর কাজ? আমরা তাই আবারও আজকে এই সভা থেকে ভারতবর্ষকে অনুরোধ জানাতে চাই, তাদের কাছে আমরা নিবেদন করতে চাই যে আপনি অনেক বড় দেশ, কিন্তু তাই বলে এই বাংলাদেশ যে যুদ্ধ করে স্বাধীন হয়েছে, যে সংগ্রাম করে লড়াই করে যে গণতন্ত্রকে আদায় করে নিয়েছে, যারা বুকের রক্ত দিয়ে তাদের অধিকারকে আদায় করেছে, তাদেরকে খাটো করে দেখে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবেন না, কারণ বাংলাদেশের মানুষ কখনোই তা মেনে নেবে না। আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাতে চাই যে এই বিষয়ে সবাই আমরা জোট থাকব, একমত থাকব এবং আমরা অবশ্যই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সবাই একজোট হয়ে আবার ঐক্যবদ্ধ হব এবং আমরা সেই সংগ্রামে টিকে থাকবো। বন্ধুগণ, আজকে মাননীয় প্রধান উপদেষ্টার ডাকে আমরা এখানে সকল রাজনৈতিক দলগুলো নেতৃবৃন্দ সমবেত হয়েছিলাম। এটি বাংলাদেশের ইতিহাসের একটি নজিরবিহীন ঘটনা, এই জন্য আমরা সর্বপ্রথম প্রধান উপদেষ্টা মহোদয়কে আমরা ধন্যবাদ জানিয়েছি। সেই সাথে আমরা সর্বপ্রথম আজকে যে বিষয়ে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একমত হয়েছে যে ভারত এবং ভারতের যে বাংলাদেশ নীতি, ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশের উপ হাই কমিশন সহ বাংলাদেশের জাতীয় পতাকার বিরুদ্ধে যে অবমাননামূলক আচরণ করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে এবং ভারতীয় মিডিয়া এবং ভারতীয় রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বশীলদের পক্ষ থেকে বাংলাদেশ বিষয়ে যে বক্তব্যগুলো এসেছে তার তীব্র সমালোচনা এবং নিন্দা জ্ঞাপন করা হয়েছে। সেই সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভারতের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে যে আত্মমর্যাদাপূর্ণ যে সাহসী পদক্ষেপ, সেই সাহসী পদক্ষেপের সাথে সকল রাজনৈতিক দল সংহতি প্রকাশ করেছে এবং তাদেরকে সাহস জুগিয়েছে এবং ভবিষ্যতে যে কোনো রাষ্ট্রীয় পদক্ষেপের সাথে, সরকারের পদক্ষেপের সাথে সকল রাজনৈতিক দলগুলো একমত থাকবে এবং তারা সংহতিতে থাকবে, এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই সাথে আন্তর্জাতিক গণমাধ্যমে ভারতের এই যে অপপ্রচার, সেই অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান তুলে ধরার জন্য বাংলাদেশের স্থানীয় জাতীয় গণমাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যমে রাষ্ট্রকে, সরকারকে যথাযথ ভূমিকা পালন করার জন্য এবং নিজেদের অবস্থান এবং বাংলাদেশের যে অবস্থান সেটা ব্যাখ্যা করার জন্য আহ্বান জানানো হয়েছে এবং অনুরোধ জানানো হয়েছে। সেই সাথে একটি যে কোনো সিম্বলিক ঐক্য প্রকাশ করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো একটা উদ্যোগ গ্রহণ করা হবে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন। আপনারা কি বলতেছেন, আপনারা কি বলবেন, আপনাদের ওপিনিয়নটা কি?
ভারত ইস্যু কিংবা ভারত প্রসঙ্গ যখনই আসছে তখনই একটা কথা আসছে, ভিয়েনা কনভেনশন চুক্তি মানছে কি ভারত? কূটনৈতিক শিষ্টাচার কোনোভাবেই মানছেন না ভারত। তারা মনমানি করছে, যা ইচ্ছা তাই শুরু করে দিয়েছে। এটা তো হতে পারে না, এটা তো মেনে নেওয়া যায় না। বাংলাদেশ নিয়ে নানাভাবে প্রোপাগান্ডা, গুজব, অপতথ্য প্রচার করছে ভারতীয় গণমাধ্যমগুলো। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ফ্যাসিবাদের পতনের পরেই নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ভারতীয়রা বাংলাদেশ নিয়ে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানাবেন আপনাদের মতামত কমেন্টে। আপনারা কি বলতে চান? আপনাদের মতামতটা আসলে কি থাকবে? ফ্যাসিবাদের এই পতন বা ফ্যাসিবাদের এই পতন ইস্যু কিংবা ভারত ইস্যু নিয়ে আপনারা কি বলবেন? শেষ পর্যন্ত কি প্রফেসর ইউনূসের সরকার সফল হতে পারবে দেশ চালাতে, নাকি ব্যর্থ হয়ে তিনি বাধ্য হবেন ক্ষমতা ছাড়তে? আপনারা কি মনে করছেন? ভালো থাকবেন। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই, বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।